আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের প্লাস্টিক নামক বিষয়টি নিয়ে আলোচনা করব। তো সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। আমরা জানি প্লাস্টিড হলো একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আমরা যখন কোষের সম্পর্কে ডিটেলস জেনেছি তখন আমরা জানি যে এটা হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে আমরা পিছনে কিছু অঙ্গাণু সম্পর্কে আগেই জেনে এসেছি। সেগুলো যেমন হলো মাইটোকন্ড্রিয়া, তারপর গোলজি বস্তু, তারপর আছে তোমার সেন্ট্রোজোম, রাইবোজোম, এগুলো সম্পর্কে। তো এগুলো সময় বিস্তারিত আমরা জেনেছি এবং প্রশ্নবলী তোমার পর্যবেক্ষণ করে দেখেছি। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষায় আসা প্রশ্নগুলোর মধ্যে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া অনেক বেশি এসেছে। তো এই কারণে আমি তোমাদের এখানে দেখো, তোমার এই চিত্রে টপিকের পিছনে আমি 3 স্টার দিয়ে রেখেছি। এই 3 স্টারের মানে হলো এটার গুরুত্ব একটু বেশি। তোমরা যেহেতু গুরুত্ব বেশি তাই আমরা এটাকে গুরুত্ব সহকারেই পড়ব। এটা গুরুত্বপূর্ণ দেখে বলে যে এটাই গুরুত্ব সহকারে পড়ব, আসলে ঘটনাটা এরকম নয়। আমাদের প্রত্যেকটাই গুরুত্বের সহিত পড়তে হবে। এখন তার মধ্যে থেকেও কিছু ইম্পর্টেন্ট প্রশ্নাবলী আছে যেগুলো আমাকে একটু গুরুত্বের সাথে পড়তে হবে। তো ঠিক প্লাস্টিড হবে সেরকমই। তো প্লাস্টিড সম্পর্কিত আলোচনা করার আগে তোমাদের একটা কথা বলি। প্লাস্টিড আসলে উদ্ভিদের খাদ্য প্রস্তুত করে। উদ্ভিদের খাদ্য প্রস্তুত করে। এখন ভাইয়া তুমি বলতে পারো, ভাইয়া কোষ তো শুধু উদ্ভিদের মধ্যে থাকে না, কোষ তো মানুষের মধ্যেও থাকে, অর্থাৎ প্রাণীর মধ্যেও থাকে। তাহলে কেন প্লাস্টিক প্রাণীর খাদ্য তৈরি করবে না? কি একটা প্রশ্ন না? তো ভাইয়া তোমাদের এই জিনিসটা উপলব্ধি করার জন্য আমি বলেছি যে তোমার প্লাস্টিক উদ্ভিদের খাদ্য তৈরি করে। মানে হলো উদ্ভিদের মধ্যেই কেবল প্লাস্টিক থাকে, প্রাণী কোষের মধ্যে প্লাস্টিক থাকে না। আমরা একটু বিস্তারিত আলোচনা যখন করব তখন তুমি এটা বুঝতে পারবে। তো আমরা গ নাম্বার প্রশ্নের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো প্লাস্টিকের গঠন। তো আমরা আগে যদি একটু প্লাস্টিকের 3D অ্যানিমেশনটা একটু দেখি। দেখো এখানে দেওয়া আছে বহিঃঝিল্লি এবং অন্তঃঝিল্লি। ঝিল্লি হবে একটা, আমরা জানি ঝিল্লি হয় একটা, কিন্তু ঝিল্লি বহু স্তর বিশিষ্ট হতে পারে। তো ঠিক একইভাবে এই যে তোমার প্লাস্টিক, এই প্লাস্টিকটা হলো দ্বিস্তর বিশিষ্ট, মানে 2টি স্তর বিশিষ্ট। এবং এই প্লাস্টিকের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান থাকে এবং বিভিন্ন ধরনের বস্তু থাকে যেগুলো আমাদের উদ্ভিদের খাদ্য তৈরিতে সহায়তা করে। তো আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমরা এই 3D অ্যানিমেশনটা না নিয়ে আমরা এর তোমার সুন্দর করে একটা চিত্র আমরা দেখে নিই। চলো আমরা যদি প্লাস্টিকের চিত্রটা একটু তোমার ভালো করে দেখি, আমরা এই 3D অ্যানিমেশনটাকে এখান থেকে পাঠিয়ে দেই। দেখো এই হলো একটা প্লাস্টিক। তো ভাইয়া তুমি বলতেই পারো এটাকে আমরা একটু জুম করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তুমি যদি প্লাস্টিকগুলোকে একটু লক্ষ্য করে দেখো ভাইয়া, দেখো প্লাস্টিক কি, প্লাস্টিক হলো 2টি স্তর বিশিষ্ট, অর্থাৎ প্লাস্টিকের স্তর হলো 2টি। অর্থাৎ প্লাস্টিকের যে আবরণ, প্লাস্টিকের আবরণটা কয় স্তর বিশিষ্ট? 2 স্তর বিশিষ্ট। এর যে উপরের যে আবরণ, বাইরের যে আবরণ, এই আবরণটাকে বলে বহিঃস্তর। এই আবরণটাকে বলে বহিঃস্তর। বহিঃস্তরের পর যে আবরণ থাকে সেটা হলো অন্তঃস্তর। তো ভাই আশা করি বুঝতে পারছো যে বহিঃস্তর কি, অন্তঃস্তর কি। তাহলে আমরা পেলাম কি, যে প্লাস্টিকের আবরণ হলো দ্বিস্তর বিশিষ্ট, বাইরের আবরণটাকে বলে বহিঃস্তর এবং ভিতরের আবরণটাকে বলে অন্তঃস্তর। এবার দেখো এই যে আবরণের পরের যে অংশগুলো, এই আবরণের পরের অংশ অর্থাৎ পুরো প্লাস্টিকের যে ভিতরের যে অংশটা, এটাকে বলে মাতৃকা বা তোমার ম্যাট্রিক্স। এই পুরো অংশকে বলে মাতৃকা বা ম্যাট্রিক্স। এই পুরো অংশটাকে কী বলে? মাতৃকা বা ম্যাট্রিক্স। এবার দেখো এই যে মাতৃকার ভেতরে এই যে কি যেন এই যে তোমার চক্রাকারে দেখা যাচ্ছে, এই ছোট ছোট চক্রকে বলে গ্রানাম চক্র বা থাইলাকয়েড। তো এই ছোট ছোট চক্রগুলোকে কি বলে? গ্রানাম চক্র বা থাইলাকয়েড। এই প্রায় 10 থেকে 100টা গ্রানাম চক্র নিয়ে, এই যে চক্রগুলো নিয়ে গঠিত হয় একটা গ্রানাম। কি হয়?
10 থেকে 100টা গ্রানাম চক্র নিয়ে গঠিত একটা গ্রানাম। ভাইয়া তোমাদের মধ্যে একটু কনফিউজড থাকতে পারে যে ভাই গ্রানাম চক্রটা কি আর গ্রানামটা কি, তো আমাদের একটু জুম করে দেখে নিই। দেখো গ্রানাম চক্র হলো, আমরা যদি আর একটু জুম করি ভাইয়া, গ্রানাম চক্র হলো এই দেখো, এই যে তোমার এই একটা একটা চক্রাকারে মিলে এখানে একটা কি যেন একটা তৈরি হয়েছে, একটা গোলাকৃতির পিণ্ড তৈরি হয়েছে। এই যে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র এককগুলোকে বলে গ্রানাম চক্র। তাহলে এই একটা ক্ষুদ্র ক্ষুদ্র এককগুলোকে বলে গ্রানাম চক্র। আর 10 থেকে 100টা গ্রানাম চক্র মিলে তৈরি হয় একটা গ্রানাম, একটা গ্রানাম। তো আশা করি গ্রানাম চক্র এবং গ্রানাম সম্পর্কে আমাদের সবার একটা ধারণা এসেছে। এবার যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো এই যে গ্রানামগুলো, দেখো এই গ্রানামগুলো একটির সাথে কি যেন একটা নালীর মতো দিয়ে সংযুক্ত রয়েছে। একটি গ্রানাম অপর একটি গ্রানামের সাথে সংযুক্ত রয়েছে কি যেন একটা নালীর মাধ্যমে। যেই নালীর মাধ্যমে একটি গ্রানাম অপর একটি গ্রানামের সাথে সংযুক্ত থাকে তাকে স্ট্রোমা ল্যামেলাম বা গ্রানাম ল্যামেলাম বলে। তাকে স্ট্রোমা ল্যামেলাম বা গ্রানাম ল্যামেলাম বলে। ক্লিয়ার? আবারও বলছি, দেখো একটা গ্রানাম অপর একটি গ্রানামের সাথে, দেখো যেমন এই গ্রানামটা এই গ্রানামের সাথে সংযুক্ত, এই গ্রানামটা এই গ্রানামের সাথে সংযুক্ত। তো এই সংযুক্ত করতে থেকে এই যে নালীটা, দেখো এই যে নালীটা তোমরা যদি একটু লক্ষ্য করো, দেখো এই যে নালীটা, এই নালীটা এই দুটোকে সংযুক্ত করছে। তো যে নালীর মাধ্যমে একটি গ্রানাম অপর একটি গ্রানামের সাথে সংযুক্ত থাকে তাকে বলে গ্রানাম ল্যামেলাম বা স্ট্রোমা ল্যামেলাম। দেখো তোমাদের বইতে লেখা আছে স্ট্রোমা ল্যামেলাম। তো তোমরা গ্রানাম ল্যামেলামও বলতে পারো এবং স্ট্রোমা ল্যামেলামও বলতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা কি পেলাম, দেখো মোটামুটি প্লাস্টিকের বর্ণনা আমরা দিয়ে ফেলেছি। এখন তুমি যদি বলো যে প্লাস্টিকের মধ্যে আসলে কি কাজ হয়, প্লাস্টিক কী করে, প্রথমেই বলেছিলাম যে উদ্ভিদের খাদ্য প্রস্তুতে সহায়তা করে না, উদ্ভিদের খাদ্য প্রস্তুতই করে প্লাস্টিক। এখন প্রশ্ন হলো ভাইয়া, প্লাস্টিক শুধু উদ্ভিদের বেলায় কেন বলতেছেন, প্রাণীর বেলায় কি প্লাস্টিক নেই? হ্যাঁ, এটাই যে প্রাণী কোষেই প্লাস্টিক থাকে না, যে কারণে প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ভাইয়া আমরাও তো প্রাণী, আমরা কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না? আমাদের তোমার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না। আসলে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না সেটা অভ্যন্তরীণভাবে, আমরা কিন্তু বাইরে ঠিকই তৈরি করি, বাট অভ্যন্তরীণভাবে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না। কিন্তু উদ্ভিদ কি তোমার হাত পা দিয়ে রান্না করে? না, রান্না করে না। সে নিজের খাদ্য নিজেই তৈরি করে দেহের ভিতরে। তো দেহের ভিতরে মানে এই প্লাস্টিকের মধ্যে তার নিজের খাদ্য নিজে তৈরি করে। এখন দেখো ভাইয়া, কথা হলো খাদ্য তো প্রস্তুত করে বুঝলাম, বাট খাদ্যটা কিভাবে প্রস্তুত করে একটা হলো প্রশ্ন। এটা আলাদা ঘ নাম্বার একটা প্রশ্ন যে এই যে প্লাস্টিকের মধ্যে খাদ্য প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো এটা আমরা পরবর্তী ইয়েতে জানবো। তো এখন আমরা একটু তোমার আর একটু ভালো করে জেনে নিই প্লাস্টিক সম্পর্কে। দেখো একটা জিনিস বোঝো, আমরা কিন্তু সব পড়ছি, প্লাস্টিকও পড়ছি, কিন্তু প্লাস্টিক যে আসলে কী সেটাই কিন্তু আমরা পড়ি নাই। এটা একটা মজার বিষয় না যে ভাই এতক্ষণ প্লাস্টিক প্লাস্টিক করলেন, যে প্লাস্টিক যে আসলে কি সেটাই তো বললেন না। হ্যাঁ, এটা আমরা একটু জেনে নিই চলো। এখন যদি তুমি একটু এদিকে লক্ষ্য করো, আমি এখানে কিছু নোট দিয়ে রেখেছি, কিছু নোট লক্ষ্য করো। আমরা চিত্রটাকে একটু সাইড করে রেখে দিই, আমরা চিত্রটাকে একটু সাইড করে রেখে নোটটাকে নিয়ে আসি। দেখো আমরা যদি নোটটাকে একটু লক্ষ্য করি, নোটে কী দেওয়া আছে, দেখো সংজ্ঞা, সাইটোপ্লাজমের যে অঙ্গাণুটি কোষের খাদ্য উৎপাদনে অংশগ্রহণ করে তাকে প্লাস্টিড বলে। আমি তোমাদের কি বলেছিলাম ভাইয়া, যে প্লাস্টিডের প্রধান কাজ হলো খাদ্য উৎপাদন করা। তাহলে আমরা এখান থেকেই তো আমরা সংজ্ঞা দিয়ে দিতে পারি। সংজ্ঞা কি আমাদের কি এই গাইড থেকে মুখস্থ করার দরকার আছে? না, মুখস্থ করার দরকার নাই। যেহেতু প্লাস্টিডের প্রধান কাজই হলো তোমার খাদ্য প্রস্তুত করা, তাই আমরা এখান থেকেই সংজ্ঞা দেব যে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুটি কোষের খাদ্য উৎপাদনে অংশগ্রহণ করে তাকে প্লাস্টিড বলে। তাহলে আমরা সংজ্ঞা পেলাম। এবার যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো প্লাস্টিক কয় প্রকার, আসলে প্লাস্টিকের তো একটা কিছু প্রকারভেদ আছে। প্লাস্টিক যে কয় প্রকার এই সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। প্লাস্টিককে আসলে
ইন্টারমিডিয়েট লেভেলে তোমরা একটু বিস্তারিত জানবে। তোমাদের 9-10 লেভেলে প্লাস্টিডকে 3 ধরনের বলা হয়েছে। আসলে প্রথমত প্লাস্টিড এর বর্ণের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়েছে, বর্ণযুক্ত প্লাস্টিড এবং বর্ণহীন প্লাস্টিড। এটা হলো ইন্টারমিডিয়েটের জন্য, কিন্তু তোমরা যেহেতু 10-এ পড়ো বা নবম-দশম শ্রেণী লেভেলে পড়ো, তাই তোমরা তোমাদের বইতে যেটা দেওয়া আছে সেই সম্পর্কেই জানো। তোমাদের বইতে দেওয়া আছে যে প্লাস্টিড 3 ধরনের: 1 ক্রোমোপ্লাস্ট, 2 তোমাদের যে লাইন বাই লাইন বলতে হবে এমন না, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট।